তাহলে আমরা কন্টেন্টে আসি। কন্টেন্টে হচ্ছে আমরা আজকে মানে স্ট্রেংথ পড়বো আর কি। হ্যাঁ, তো ফাইবারের স্ট্রেংথ মানে কি একজন বলো তো? শক্তি। শক্তি মানে কতটুকু ফোর্স দিলে এটা মানে ছিঁড়ে যাবে, তাই না? ব্রেক করবে। ছিঁড়ে যাবে, জি তো স্যার। তার মানে স্ট্রেংথকে একদম সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে ফোর্স রিকোয়ার্ড টু ব্রেক, অর্থাৎ কোনো কিছুকে ব্রেক করতে বা ছিঁড়ে ফেলতে অথবা ভেঙে ফেলতে আমার কতটুকু ফোর্স দিতে হবে। এখন এই ফোর্সটা তো তোমরা জানো অনেক ডিরেকশন থেকে দেওয়া যায়। হ্যাঁ, আমরা একটা বস্তুকে ফোর্স দিব তাহলে অনেকভাবে দিতে পারি না? যেমন করে এই বইটাকে আমি ফোর্স দিব, এটা আমি কি করতে পারি? টানতে পারি দুদিক থেকে, মোচড়াইতে পারি, মোচড়াই ভাঙার চেষ্টা করতে পারি, অথবা আমি এই কম্প্রেস করতে পারি, উপর থেকে চাপ দিয়ে দেখতে পারি যেটা কম্প্রেস হয় কিনা। তো এরকম 5-6টা অ্যাঙ্গেল থেকে মূলত ফোর্স অ্যাপ্লাই করা হয়ে থাকে একটা বস্তুতে। তো আমরা এই সবগুলো বিষয় এখানে দেখবো না, টেক্সচার ফিজিক্সে ওই বিষয়গুলো আলাদা করে বলা হবে। আমরা শুধু এখানে টেনজাইল ফোর্সের কথা বলবো, অর্থাৎ টেনজাইল লোড অথবা টেনজাইল ফোর্স অ্যাপ্লাইড টু ব্রেক এ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে বস্তুর টেনজাইল স্ট্রেংথ। ঠিক আছে? তো টেনজাইল মানে কি? টেনজাইল মানে হচ্ছে তার লেন্থ বরাবর, মানে প্রত্যেক বস্তুর একটা অ্যাক্সিস থাকে। হ্যাঁ, এই মনে করো একটা অ্যাক্সিস থাকে, তো অ্যাক্সিস বরাবর অর্থাৎ লম্ব বরাবর আর কি, অ্যাক্সিস বরাবর যদি আমরা বল প্রয়োগ করি, সেই বল প্রয়োগ করলে যদি বস্তুর ব্রেক করার ব্যাপারটা দেখা হয় তখন সেটাকে বলা হয় টেনজাইল প্রপার্টিজ আর কি। হ্যাঁ, তো যতটুকু ফোর্সে ব্রেক করে এটাকে বলা হচ্ছে টেনজাইল লোডিং বা টেনজাইল ফোর্স। তো এককটা কি হবে বলো তো? যে সেন্টিমিটার হতে পারে, ইঞ্চ হতে পারে, এরকম একক হতে পারে, কিন্তু ইয়েতে এই যে স্ট্রেংথ মাপার এককটা কি হবে? স্যার এটা এক প্রকার পীড়ন না, মানে এটা নিউটন পার মিটার হবে না? নিউটন টেনজেন্স পার তো এক প্রকার মিটার এখানে নাকি পীড়নের মতো কাজ করতেছে না? পীড়ন হলে তো নিউটন পার মিটার স্কয়ার হবে নাকি? মিটার, জি স্যার, নিউটন পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এটা একটা মোটামুটি ভালো আইডিয়া যে আমরা নিউটন পার মিটার স্কয়ারে মাপতে পারি। তো তোমরা তো এমনিতে মানে বেসিক সায়েন্সের কোর্সগুলো পড়ছো বা এখন টেক্সটাইল ফিজিক্সের কোর্সে আসবে, এখন দেখবা যে আমরা যত উপরের দিকে উঠি আর কি পড়াশোনার, ধরো ইন্টারমিডিয়েট শেষ, এখন তোমরা ইঞ্জিনিয়ারিং এ আসো, এখন কিন্তু আমরা আর নিউটন এককগুলো নিতে চাই না। এটা দেখছো কিনা, তোমরা খেয়াল করছো কিনা? আমরা এখন এই ওয়েট একক নেই। হ্যাঁ, তো আমি গ্রাম ইউজ করি বা পাউন্ড ইউজ করি কেন? কারণ ফোর্সের জন্য আমি বলি যে একক হচ্ছে এই এত গ্রাম ওয়েট। সাপোজ ধরো 25 গ্রাম ওয়েট, বলতেছি একটা ফোর্সের একক। তো আমরা তো আগে পড়ে আসছি যে ফোর্সের একক হচ্ছে নিউটন, হওয়ার কথা ছিল নিউটন, না বলে আমরা ওয়েট বলতেছি। আলটিমেটলি আমরা জানি এটাকে অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে এটা ফোর্সই বোঝায়। তো সেই জন্য ওই নিউটন নিউটন এই কথাগুলো বারবার আসে না এখানে। আমরা এই ফোর্স বা এই জাতীয় বিষয়গুলো দেখার জন্য আমরা ইউজ করি হচ্ছে ওয়েট, মানে গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড, এগুলো হচ্ছে মূলত বলের একক এখানে। মানে হচ্ছে ধরো আমি যদি 10 গ্রাম বলি তাহলে 10 গ্রাম ওয়েট, অর্থাৎ আমার এই যে ফাইবারটাকে ব্রেক করতে হবে, ফাইবারটাকে আমরা ব্রেক করি কিভাবে? ফাইবারটাকে ব্রেক করা হয় এভাবে যে আমি এই ফাইবারটাকে এক পাশে ক্ল্যাপ করে আটকে দিয়ে আরেক পাশ থেকে আমি একটা লোড দিই, বুঝছো না? এরকম আটকে দিয়ে এক পাশে ধরে রাখলাম, আরেক পাশে লোড দিলাম। তো এই লোডটা বাড়াইতে বাড়াইতে একটা সার্টেন লেভেলে গেলে কিন্তু ফাইবারটা ব্রেক করবে। তো আমি তো দিচ্ছি আসলে নিউটন না, আমি দিচ্ছি লোড বা ওয়েট। তো মনে করো আমি 10 গ্রাম ওয়েট দেওয়ার পরে একটা ফাইবার ছিঁড়ে গেল, তো তখন 10 গ্রামকে আবার 9.8 দ্বারা গুণ করা, এই ঝামেলাগুলো আমরা করতে চাই না। সেজন্য আমরা বলে দিই 10 গ্রাম ফোর্স, মানে 10 গ্রাম ওয়েট ফোর্স। তো সেই ক্ষেত্রে এই স্ট্রেংথের এককটা হচ্ছে আমরা এখানে গ্রাম নিব, কিলোগ্রাম নিব অথবা পাউন্ড, মানে ওয়েটের যে একক বা মাস মেজারমেন্টের যে একক, সেটাই এখানে ফোর্সের একক হিসেবে ইউজ হবে। তবে ফোর্সের একক বলার সময় আমরা ওয়েট বলে নিব আর কি। ওয়েট মানে তো বোঝো যে ভর, সরি, ওয়েট মানে হচ্ছে এখানে ওজন, আর মাস মানে হচ্ছে ভর। তো সেক্ষেত্রে যখন তুমি ওয়েট বলবা তখন যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সহজেই বুঝতে পারবে যে এটা মাস না, এটা হচ্ছে ওয়েট, তার মানে হচ্ছে এটা ফোর্স বা বল। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা নির্দিষ্ট লোড দিয়ে দেখি ফাইবারের এক পাশে ধরে আরেক পাশে, যেহেতু আমরা নির্দিষ্ট লোড দিয়ে দেখি ফাইবারটা কত গ্রাম লোডে ছিঁড়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে স্ট্রেংথ। তো মনে করো কোনো একটা ফাইবারের স্ট্রেংথ হতে পারে ধরো সাপোজ 10 গ্রাম, আরেকটা হতে পারে 12 গ্রাম, তাহলে কোনটা ভালো? 12 গ্রাম। 12 গ্রাম, কারণ হচ্ছে ওই 12 গ্রামটার স্ট্রেংথ একটু বেশি, তাই না? বেশি। এখন এটা কি এক্স্যাক্টলি বলা যাবে জি যে ওটা স্যার। ভালো? 12 গ্রাম যেটা এটা ভালো?
আমি যদি অস্বীকার করি, ডিসএগ্রি করি, জি স্যার, ওটার তো আদার প্রপার্টিজ থাকতে পারে। না শুধু স্ট্রেংথের দিক থেকেই বলো? স্ট্রেংথ স্ট্রেংথ ভালো, তার মানে কি এটা অনেক ভালো স্ট্রেংথের দিক থেকে? না স্যার, বেশি শক্ত হলে তো আবার সমস্যা। হ্যাঁ, বুঝি নাই। একটা পেলাম 10 আর একটা পেলাম 12, তাহলে কোনটা ভালো? আমি বলতে চাচ্ছি 10 ভালো, তোমরা তো অনেকে বলছো 12 ভালো, তাহলে আমার 10 ভালো, আমি যুক্তি দেই নাকি? ওই 10 যেটা এটা ছিল হচ্ছে একটু চিকন, চিকন ফাইবার, তাও 10 পাইছে লোড, মানে 10 লোডে ব্রেক করছে। আর তোমরা যেটা 12 বলছো না, সেটা অনেক মোটা, এত মোটা ফাইবার তাও 12, মানে মাত্র 12 গ্রামেই ছিঁড়ে গেছে। তাহলে শুধুমাত্র অ্যাবসলিউটলি মেজার করলে হবে না, যে আমি যে যদি বলি যে এত ফোর্স তাহলে হবে না। আমাকে এখানে এই ফোর্সের সাথে সাথে আমি কিরকম ফাইবারের উপর এই ফোর্সটা অ্যাপ্লাই করতেছি সেই ক্রস সেকশনটাকেও নিয়ে আসতে হবে। এটা একজন একটু আগে বলছিল যে ফোর্স পার এরিয়া হইতে হবে, মানে পীড়ন হইতে হবে আর কি, ঠিক আছে? অর্থাৎ পার ক্রস সেকশনে কতটুকু ফোর্স আমরা দিচ্ছি, ঠিক আছে? স্যার যদি ফাইবার দুইটাই একই হয় পুরুত্ব, তখন যদি 10-12 হয় তখন তাহলে 12টা ভালো না? হ্যাঁ, তখন 12 ভালো। যদি একই ম্যাটেরিয়ালের তৈরি হয়, ধরো দুইটাই কটন, দুইটা থিকনেস সেম, তখন যদি একটা 10 একটা 12 হয় তাহলে 12 ভালো। কারণ হচ্ছে 12টা ছিঁড়তে বেশি শক্তি লাগবে, আলটিমেটলি 12টা বেশি দিন যাবে, মানে সার্ভিসেবল বেশি হবে, লঞ্জিবিলিটি বেশি হবে, হ্যাঁ, এরপরে স্ট্রেংথ ভালো হবে, কাপড়টা ছিঁড়বে না সহজে, এই প্রপার্টিজ গুলো পাবো আর কি। কিন্তু আবার যদি যেমন যেমন মোটা চিকনের কথা বললাম, একটা মোটা একটা চিকন, সেক্ষেত্রে যেমন ভেরি করবে, আবার প্রপার্টিজের সাথে ভেরি করবে। মনে করো এটা পলিয়েস্টার, এটা যদি কটন হয়, দুটো একই থিকনেসের, তারপরেও কিন্তু একটা স্ট্রেংথ বেশি হবে, কারণ যে ফাইবারটা ভালো, যেটার গুণগত উপাদান ভালো, এবারে পলিয়েস্টার দিয়ে তৈরি, আর এটা হচ্ছে কটন সেলুলোজ দিয়ে তৈরি। ফোর্স পার এরিয়া, এই তো এই যে স্ট্রেস, হুম, অর্থাৎ পার ক্রস সেকশন এরিয়াতে জি আমি স্যার। কতটুকু ফোর্স অ্যাপ্লাই করব, মানে লোড কতটুকু দিচ্ছি, হ্যাঁ এটা। এটাই তো, হ্যাঁ। এমনিতে মানে স্ক্রিন শেয়ার তো দেখতেছো না? না স্যার। ও, কোথায় কোথায় দেখতেছো? এই যে এটা, হ্যাঁ, স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া। তো তাহলে এটা যদি আমরা পাই স্ট্রেস, তাহলে আরেকটা হচ্ছে স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস, এটা বুঝলেই হবে। স্পেসিফিক স্ট্রেস অথবা এটা আরেক নাম হচ্ছে মাস স্ট্রেস। মাস স্ট্রেস বুঝো না? এই যে এতক্ষণ যে কথাটা বললাম, এই কথাটা সামারি হচ্ছে এই মাস স্ট্রেস। মানে তুমি যদি শুধু ফোর্সের কথা বলো তাহলে কিন্তু এক্সাক্ট মেজারমেন্ট পাবা না, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটাকে নিতে হবে। এখন টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মনে করো আমি ফাইবারের কথা বলতেছি, সাপোজ ফাইবার, হ্যাঁ, এই একটা ফাইবার, তো এই একটা ফাইবার তার কি সব জায়গায় ইউনিফর্ম আছে? মানে এই যদি তুমি থিকনেস নাও, থিকনেসটা কি সব জায়গায় একই? না। না স্যার। তাহলে তুমি এই যে এরকম ক্রস সেকশন নিবা, ক্রস সেকশনাল এরিয়া নিবা, কোন জায়গাটা নিবা? তার মানে এটা ইউনিফর্ম না, এটা একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে এটাকে কম্প্রেস করা যায়। তুমি যদি স্লাইড ক্যালিপার্স ধরো অথবা স্ক্রু গজ ধরো এখানে, তাহলে অনেক চেপে যাবে, মানে কেউ একে একটু ফুলানো অবস্থায় মাপবে, কেউ একটু চাপানো অবস্থায় মাপবে, তাহলে এক্সাক্ট মেজারমেন্টটা পাওয়া যাবে না। অর্থাৎ তুমি চাইলেও এখান থেকে সঠিকভাবে কোন জায়গায় যে ডায়ামিটারটা নিবা সেটা বুঝতে পারবে না। আবার এটা না, মানে ইউনিফর্ম না সব জায়গায়। তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর জন্য টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই যে এরিয়াটা, এটা ভালোভাবে যায় না। কথা বুঝতে পারছো কিনা? প্রথমত টেক্সটাইল ম্যাটেরিয়াল, ফাইবার বলো ইয়ার্ন বলো, এটা ইউনিফর্ম না, অর্থাৎ তার সব জায়গায় ডায়ামিটার অথবা থিকনেস একই না, ঠিক আছে? তারপরে ইজিলি কম্প্রেসেবল, এটা সহজে যেহেতু এটা তো রড না বা স্টিল না যে তুমি চাপালেও এটা চাপবে না, কিন্তু এটা তো তুমি দুইজন তোমাকে তো মাপবে, দুই রকম মাপবে, একজন চেপে মাপবে আর একজন কম চেপে মাপবে, তো ডায়ামিটার তো ভেরি করলো, তাহলে তাহলে আমি এক্স্যাক্টলি কোনো স্ট্যান্ডার্ড বা মানদণ্ড পাচ্ছি না। তো সেই জন্য টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে, এই জাতীয় ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে আমরাই আর কি নিজেরা
টেক্সচারে যারা ইঞ্জিনিয়ার ছিল আগে থেকে শুরু করছে, তারা এটাকে এরিয়াটাকে, এই যে এরিয়াটাকে বাদ দিয়ে, ঠিক আছে, এরিয়া বাদ দিয়ে লিনিয়ার ডেনসিটি করে ফেলছে। কি করছে? লিনিয়ার ডেনসিটি। তো লিনিয়ার ডেনসিটি কি, এটা কি বোঝো কেউ? স্যার স্পেসিফিক স্ট্রেসটা কি এখানে? স্পেসিফিক স্ট্রেস মানে হচ্ছে একটা একক কোনো কিছুর জন্য কত স্ট্রেস দিচ্ছে। হ্যাঁ, এটা বলতেছি মাস স্ট্রেস আর কি, মাস স্ট্রেসটা বলার জন্যই আমি এতগুলো কথা বলতেছি। তোমরা লিনিয়ার ডেনসিটি কেউ বুঝো কিনা? সরি, হ্যাঁ, লিনিয়ার ডেনসিটি। স্যার কোন একটা অ্যাক্সিস বরাবর আমার যদি ঘনত্বটা মেজার করা হয়। কি ঘনত্বটা স্যার? না, এমনি তো নর্মালি তো ডেনসিটি মানে কি বলো তো, তাহলে আমি আমার জন্য সহজ হবে। বলো ডেনসিটি মানে কি? একক আয়তনে ভর। এটা কেন মেজার করা হয়? এটা মেজার করে কি বুঝি? স্যার একক আয়তনে ওই মানে বস্তুটা কি পরিমাণ আছে সেটার জন্য। হ্যাঁ, ওটা বেশি থাকলে বস্তুটা বেশি ঘন, আর কম থাকলে বস্তুটা ঘন কম। অর্থাৎ বস্তুটার উপাদানটা কি, এটা কি লোহা নাকি কাঠ নাকি তুলা, সেটা বোঝার জন্য তো আমরা ডেনসিটি ইউজ করি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এরিয়াল ডেনসিটি কি বলো তো? ডেনসিটি তো যদি বুঝতে পারো, তাহলে এরিয়াল ডেনসিটি আমি বলে দিচ্ছি। মনে করো দুইটার এরিয়া একই, ঠিক আছে, এইটার এরিয়া যত, এটার এরিয়াও তত। ওখানে ডেনসিটির সাথে আগে বলে নেই, মনে করো একটা 1 কিউবিক মিটার, 1 কিউবিক মিটারে পানি নিছো তুমি, পানির ওয়েট পাইছো হচ্ছে ধরো 1000 কেজি। আবার 1 কিউবিক মিটারে মনে করো স্বর্ণ নিছো, সেটা পাইছো 19000 কেজি। হ্যাঁ, 19300 কেজি। তাহলে কি বুঝতে পারছো? একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে ওয়াটার, এটা না? তার মানে পার্থক্য করতে পারছো ডেনসিটির সাহায্যে। আর এখানে এরিয়াল ডেনসিটি মানে হচ্ছে, মনে করো আমার একটা কাপড় আছে, এটা একটা কাপড়, মোটা কাপড়, ঠিক আছে, এই মোটা কাপড়ের ওয়েট হচ্ছে ধরো 30 গ্রাম বা 300 গ্রাম, আর এটা হচ্ছে 200 গ্রাম। এই দুইটা কাপড়ের কি একই? এরিয়া একই। এরিয়া একই। তো একটা ভর বেশি হলো, একটা ভর কম হলো কেন? এটা ওদের ডেনসিটির কারণে। না, ওদের ডেনসিটির ব্যাপারটা এখানে আমরা ইগনোর করছি। ইনগ্রেডিয়েন্টস এর কারণে। দুইটা একই উপাদানের তৈরি বস্তু, এটা কটন ফাইবারের তৈরি কাপড়, এটাও কটন ফাইবারের তৈরি কাপড়, কনস্ট্রাকশন এবং যাবতীয় অন্য সবকিছু একই আছে। মানে উপাদানের কথা বলতেছি আমি, এটা যে উপাদান দিয়ে তৈরি, এটা একই উপাদান দিয়ে তৈরি। এটা মনে করো লোহার শীট, এটাও লোহার শীট, তাহলে এটা ওয়েটটা কেন বাড়বে? স্যার ওটা বেশি পরিমাণে আছে ওই যায়, ওই আয়তনে বেশি পরিমাণ থাকতে পারে। না, বেশি পরিমাণে এরিয়া তো একই, একই এরিয়াতে আবার ছড়ায় থাকবে নাকি? বেশি পরিমাণ তো অবশ্যই আছে, তাহলে 300 গ্রাম কেমনে হবে? 300 গ্রাম তো বেশি পরিমাণ থাকার কারণেই হয়েছে, কিন্তু বেশি পরিমাণটা কোন দিকে বেশি? তোমরা কি আমার কথা বুঝতেছো না? স্যার দুটোটা কি সেম ইনগ্রেডিয়েন্টস এর? হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট সেম। দুটো, এটা লোহার পাত, এটাও একটা লোহার পাত, একই লোহা, ওই সেম লোহা দিয়ে এই পাতটা তৈরি করা হয়েছে, এই পাতটা তৈরি করা হয়েছে। এই পাতের ওয়েট 200 গ্রাম, এই লোহার পাতের ওয়েট 300 গ্রাম কেন? এটা মাঝখানে মনে হয় কিছু ফাঁকা টাকা যায় জাতীয় কিছু, মানে ফাফা কিছু আছে মনে হচ্ছে। না না, এটা এটা ফিল আপ নিরেট, এটা একটা নিরেট শীট, এটা একটা নিরেট শীট। স্যার আপনি বলছেন স্যার স্যার, ঘনত্ব বেশি বুঝছি না। আর কি। না, ঘনত্ব বেশি কি হবে? এটা তো লোহা, এটা লোহা, এটাও তো লোহা, সেম লোহা তো, মানে আয়রন, এখানে আয়রন পুরোটা, এটাও আয়রন পুরোটা, তাহলে ঘনত্ব সেম না দুইটা উপাদান বস্তুর, মানে ম্যাটেরিয়ালের?
লোহার ঘনত্ব কি আবার চেঞ্জ হবে নাকি? প্রথমটা লোহাকে তুমি একদম আকাশে বাতাসে যেখানে নিয়ে যাও তার ঘনত্ব তো সেমই থাকবে। পরিমাণ বেশি। হ্যাঁ বলো। স্যার বুঝতেছেন স্যার, আপনি বলি দেন। এইখানে হচ্ছে এটা মোটা আর কি, পাতটা, এটা একটা মোটা শীট, বুঝছো না? এটা পাতলা শীট, এটা কাগজের মতো পাতলা একটা, আর একটা হচ্ছে মোটা কাগজের মতো মোটা শীটটা, তাই না? এখন বুঝতে পারছো? স্যার শীট মোটা হইলে ওটা জায়গাও বেশি দখল করবে না, আয়তন কেমন সমান হবে? আয়তনের কথা বলি নাই তো, আমি তো এরিয়া বলছি, এই যে এই এরিয়া। এরিয়াও বেশি, এরিয়া বেশি নিবে না, যেটা মোটা বেশি ওটা এরিয়াও বেশি নিবে না। না না, আমি, তুমি উপর থেকে তো দেখতেছো এরিয়া, এই এরিয়া দেখতেছো, আমি ভলিউম কিন্তু বলিনি একবারও। আমি বলছি যে এটা এরিয়া যত, এটা এরিয়া তত। হ্যাঁ, তো তারপরও দেখা যাচ্ছে এটা 300 গ্রাম, মানে হচ্ছে এই 300 গ্রাম যেটা, এটা শীটটা মোটা, ঠিক ঠিক, আর এটা হচ্ছে থিন, পাতলা শীট। তোমরা দেখো না যে কাপড়ের জিএসএম, কাগজের মধ্যে জিএসএম থাকে, মানে পার স্কয়ার মিটারের জিএসএম, তো যেই কাগজটা জিএসএম বেশি সেই কাগজটা একটু মোটা হয় না? তো এখানে এটার ওয়েটটা বেশি, মানে হচ্ছে এটা মোটা, স্যার তো থিকনেস বেশি, পুরুত্বটা বেশি, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে এরিয়াল ডেনসিটি, অর্থাৎ মাস বাই এরিয়া। তাহলে একটা পার্থক্য করতে পারছি, একটু খেয়াল করো, আগে ডেনসিটির সাথে তুমি তুলনা করো। ডেনসিটি দিয়ে আমরা বুঝছি হচ্ছে উপাদানটা কি, মাস বাই ভলিউম, একক ভলিউমের মাস দেখছি, দেখে বুঝতে পারছি যে বস্তুটা যে যার মানে মাস বাই ভলিউম বেশি, মানে যার ঘনত্ব বেশি, সেটা একটু ভারী বস্তু দিয়ে তৈরি, ভারী উপাদান দিয়ে তৈরি। আর এখানে আমি নিচের ভলিউমটাকে একটু চেঞ্জ করে এরিয়া করে দিছি, ঠিক আছে? মাস বাই এরিয়া, তার এখানে 3টা ডাইমেনশন ছিল না যখন ভলিউম ছিল? 3টা ডাইমেনশন কি কি ছিল? লেন্থ, উইথ, আর হচ্ছে পুরুত্বটা, থিকনেসটা। আর এখানে তাহলে 2টা পাচ্ছি শুধুমাত্র, এখানে লেন্থ উইথ আছে আর পুরুত্বটা নাই। ইগনোর করে গেলাম কোনটাকে? পুরুত্বটাকে। শুধু এরিয়াটা দিয়ে আমি ভাগ দিচ্ছি, মাস বাই এরিয়া, মাস বাই এরিয়া, অর্থাৎ নির্দিষ্ট এরিয়ার মাস দেখতেছি, ভর দেখতেছি। তাহলে বাদ দিছি কাকে? পুরুত্বটাকে। পুরুত্বটাকে যেহেতু আমি বাদ দিছি, ওই পুরুত্বের একটা ধারণা আমি এখান থেকে পেয়ে যাব। মাস বাই এরিয়া যখন করব, যার মাস বাই এরিয়া বেশি তার পুরুত্বটা বেশি। এই কথাটা বোঝা গেল কিনা? যদি একই উপাদানের তৈরি হয় আর কি, দুইটা যদি একই উপাদানের তৈরি হয়, ভিন্ন উপাদান হলে তো ভিন্ন হয়েই যাবে, এটা তো অন্য হিসাব। মানে এখানে 300 গ্রাম হলেও কোনো বস্তু কক শিট হলে সেটা এমনিতেই অনেক মোটা হবে, বা এখানে যদি 200 গ্রাম যদি আমি কক শিট নেই তাহলে তো এমনিতেই এটা অনেক মোটা হবে। সেটা না, দুইটা একই উপাদান যদি তৈরি হয় এবং একই ক্ষেত্রফলে যদি আমি ভর নেই, যার ভর বেশি তার থিকনেসটা বেশি। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, Yes, sir. এবার আরেকটু সহজ করি আমরা, এরপরে যাই। মাস বাই লেন্থ নিব আমি, মাস বাই লেন্থ নিব, একক লেন্থের মাস দেখতে চাচ্ছি আমি। একটা জিনিস নিলাম, সুতা অথবা কোনো কিছু, এটার লেন্থ হচ্ছে এইটুক, আরেকটা নিলাম, এটার লেন্থ হচ্ছে এইটুক। এখন এই দুইটার মধ্যে একটা ইয়ার্নের লেন্থ কিন্তু সমান, আমি বলে দিচ্ছি, এই যে এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ আর এটার যে লেন্থ একই। এটার ওয়েট হচ্ছে ধরো 2 গ্রাম, আর এটার ওয়েট হচ্ছে 5 গ্রাম। এরকম কেমন কখন হবে? স্যার ওইটা ক্রস সেকশন এরিয়া বেশি হবে। হ্যাঁ, যার ক্রস সেকশন এরিয়া বেশি হবে, 5 গ্রামটা একটু মোটা মোটা। মোটা হবে, যদি দুটো একই উপাদান দ্বারা তৈরি। তার মানে আমি কি পেলাম এখানে? যেহেতু আমি লেন্থ নিছি, মাস বাই লেন্থ নিছি না, মানে একক লেন্থে এইখান থেকে এই পর্যন্ত লেন্থ, দুইটা লেন্থ সমান, একক লেন্থের ভর নিছি। তো এটার লেন্থ হচ্ছে ধরো সাপোজ 1 কিলোমিটার, এটাও 1 কিলোমিটার, এই 1 কিলোমিটারের ভর হচ্ছে 2 গ্রাম, আর এই 1 কিলোমিটারের ভর হচ্ছে 5 গ্রাম। তো একই লেন্থের ভর যখন নিছি, তখন আমি ধারণা পাইছি কোনটার, বাকি যে দুইটা ডাইমেনশনকে আমি বাদ দিছি, মানে ভলিউমের মধ্যে 3টা উপাদান থাকে, আমি লেন্থ যেহেতু নিছি, আমার এরিয়া কিন্তু একটা রয়ে গেছে। সুতরাং আমি এই ক্রস সেকশনাল এরিয়া সম্বন্ধে ধারণা পাইছি যে যার ভর বেশি, মানে মাস বাই লেন্থ যার বেশি, তার ক্রস সেকশনটা তত বেশি, সে তত মোটা। তার মানে এটা ছিল আসলে এরকম। বাস্তবিকভাবে এই ইয়ানটা ছিল হচ্ছে এরকম, ঠিক আছে?
এই জন্যই তার ওয়েটটা হয়েছে 5 গ্রাম, আর এটা ছিল 2 গ্রাম। এটা মোটা সুতা, তো মোটা সুতা হওয়ার কারণে তার ভরটা বেশি ছিল। তো এই যে মাস বাই লেন্থ, এটা করলাম আমি কেন? এটা করে আমি এই তার লেন্থ মাপছি, এটা হ্যাঁ লেন্থ মাপলাম, তারপর ভর মাপলাম। লেন্থ আর ভর। আমার স্ক্রু গজ লাগে না, স্লাইড ক্যালিপারসও লাগে না, লেন্থ মাপতেও আমার এরকম কিছু লাগে না, আমি সুতার লেন্থ শুধু মেপে যাব। তো এই কাজটা আমরা করে থাকি, মাস বাই লেন্থ আমরা ইউজ করি কিসের জন্য? আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালের জন্য, লিনিয়ার ডেনসিটির জন্য। টেক্সটাইল ম্যাটেরিয়ালের জন্য আমরা এই কাজটা করি। কেন করি? আমি একটা সুতা মোটা নাকি চিকন সেটার একটা মানদণ্ড জানতে চাই, বা একটা ফাইবার মোটা নাকি চিকন আমি জানতে চাচ্ছি। তো ফাইবার মোটা নাকি চিকন সেটা বোঝার জন্য আমি কি করতে পারি? ফাইবারের গায়ে স্লাইড ক্যালিপার্স লাগাইতে পারি, অথবা স্ক্রু গজ লাগাইতে পারি, হ্যাঁ, লাগিয়ে দেখতে পারি যে কোন ফাইবারটা চিকন, কোন ফাইবারটা মোটা। কিন্তু এই কাজটা আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালের জন্য করতে পারি না। মূল সমস্যা কি? দুই জায়গায় একটু আগে বললাম যে এটা ইজিলি কম্প্রেস করে যায়, এবং টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো সব জায়গায় ইউনিফর্ম না। একই ফাইবার থেকে তৈরি, একই গাছের তুলা, একই মেশিনে উৎপাদিত হয়েছে, সবকিছু হয়েছে একই মেশিনে, তারপরে দুটার মধ্যে ভেরিয়েশন থাকে। আবার একই লটের প্রোডাক্ট, তাও ডাইং করতে গেলে সেটার মধ্যে ভেরিয়েশন হয়। এই সমস্যাগুলো টেক্সটাইল ম্যাটেরিয়ালে হয় স্বাভাবিকভাবেই। এটা যেহেতু ন্যাচারাল ফাইবার, এখানে মানে খুব বেশি কন্ট্রোল করার সুযোগ থাকে না, তো ভেরিয়েশন থাকবেই। তো সেই কারণে আমরা কি করতে পারি না, ওই স্লাইড ক্যালিপার্স দিয়ে অথবা স্ক্রু গজ দিয়ে আমরা ডায়ামিটারটা মাপতে পারি না। যদি মাপতে পারতাম তাহলে আমাদের জন্য এই স্ট্রেংথই যথেষ্ট ছিল, মানে এটা দিয়ে আমরা যাবতীয় সব কাজ করতাম স্ট্রেস দিয়ে, ফোর্স বাই এরিয়া দিয়ে। কিন্তু তোমরা এরকম ফোর্স বাই এরিয়া কি পাইছো আগে? মানে ন্যাচারাল ফাইবার যখন পড়ছো তখন ফাইবারের প্রপার্টিজ অথবা ইয়ার্ন প্রপার্টিজ এরকম তো পাও নাই। টেনাসিটি পাইছো, তাই না? টেনাসিটি পাইছো, এরকম পাইছো, স্ট্রেস পাও নাই। কারণ হচ্ছে আমরা এই স্ট্রেসটাকে ইউজ করতে পারি না, কারণ হচ্ছে আমাদের যে বস্তু আছে, ম্যাটেরিয়াল আছে, সেটার এরিয়াটা আমরা সহজে হিসাব করতে পারি না, এরিয়া মেজারমেন্টটা সমস্যা। তো এরিয়া মেজার করে আমি কি পাই? একটা কোনো বস্তুর এরিয়া যদি মেজার করতে পারতাম, মানে ক্রস সেকশনাল এরিয়াটা, তাহলে কি পেতাম? বস্তুটা মোটা, এরিয়া বেশি হলে মোটা, আর এরিয়া কম হলে চিকন, এই ধারণা পেতে পারতাম না? কিন্তু আমি এখন কি এই ধারণা পেতে পারি কিনা? এই 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 পদ্ধতিতে, এই যে পদ্ধতিটা দেখাইলাম এখন, এই পদ্ধতিতে কি আমরা পারি কোনটা মোটা কোনটা চিকন বুঝতে? পারি স্যার। জি স্যার। তো সেই জন্য হ্যাঁ, বুঝতে আমরা পারি। এই ধারণাটা, এই এরিয়াটাকে কনভার্ট করে এই মাস বাই লেন্থে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা আমাদের সুবিধাতে, শুধু টেক্সটাইলের পারপাসে। এটা অন্য ইঞ্জিনিয়ারিং এ কিন্তু পাবো না। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ যাও, গিয়ে যদি টেনাসিটির কথা বলো, ওরা হাসবে, কারণ টেনাসিটি ওদের দরকার নাই। ওরা যেই ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে, ওই ম্যাটেরিয়ালের থিকনেস চেঞ্জ হয় না, ইউনিফর্ম থিকনেসের বস্তু নিয়ে কাজ করে, সুতরাং ওরা স্ট্রেস স্ট্রেন এগুলো নিয়ে কাজ করলেই হয়। কিন্তু আমাদেরকে এই এরিয়াটা মেজার করতে পারি না বলে আমরা এরিয়াটাকে কনভার্ট করে আমরা আমাদের সুবিধা মতো টেনাসিটিতে নিয়ে আসি। অর্থাৎ এই এরিয়াটাকে আমি নিয়ে আসবো মাস পার লেন্থে। এখানে এরিয়ার যে উদ্দেশ্য হচ্ছে বস্তু মোটা নাকি চিকন সেটা বোঝা। এখানে তোমাদেরকে আমি দেখালাম এখনই যে মাস বাই লেন্থ দিয়েও আমরা এই একই কাজটা করতে পারি। অর্থাৎ মাস বাই লেন্থ যদি বেশি হয় তাহলে সেটা মোটা, আর মাস বাই লেন্থ যদি কম হয় তাহলে সেটা চিকন। যেমন এটার মাস বাই লেন্থ হচ্ছে 2, চিকন। আর এটার মাস বাই লেন্থ হচ্ছে 5, তার মানে এটার চেয়ে এটা প্রায় দ্বিগুণেরও একটু বেশি মোটা। একটা মাস বাই লেন্থ যদি 10 হয় আর একটা মাস বাই লেন্থ যদি 5 হয়, তাহলে বুঝবো যে একটা আরেকটা হচ্ছে ডাবল মোটা। ঠিক আছে, একটা যদি 5 হয় আর একটা যদি 20 হয়, তাহলে আমি বুঝবো একটা থেকে একটা 4 গুণ বেশি মোটা। তাহলে কোনো বস্তু মোটা নাকি চিকন সেই ব্যাপারটা আমরা মাস বাই লেন্থ দ্বারা হিসাব করতে পারতেছি। তাহলে আমি এবার এই জায়গায় লিখে ফেলবো, উপরে ফোর্স ঠিকই আছে, বাই নিচে হবে এটা মাস বাই ইউনিট লেন্থ। এটাই হচ্ছে স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস। ঠিক আছে, অর্থাৎ আমি শুধুমাত্র স্ট্রেস দিয়ে যেটা বুঝি সেটা হচ্ছে এরিয়ার সাপেক্ষে, মানে পার এরিয়াতে ফোর্স কত লাগে। ঠিক আছে, আর যখন মাস স্ট্রেসের কথা বলি, পার ইউনিট মাসে, মানে ইউনিট লেন্থের পরে যে মাসটা থাকে সেই মাসের জন্য কতটুকু ফোর্স লাগে, এটা স্পেসিফিক, মানে কম্পারিজন করে দেখা হয়, তখন এই জন্য বলা হয় এটাকে স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস। বুঝতে পারছো এখন? জি স্যার। জি স্যার। তাহলে এইবার
আরেকটু সিম্পলিফাই করি তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। ফোর্স বাই লিনিয়ার ডেনসিটি, এই মাস পার ইউনিট লেন্থটাকে লিনিয়ার ডেনসিটি বলা হয়। তোমাদেরকে আমি আগে থেকে এতক্ষণ এতগুলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটাতে আসা। ডেনসিটি, তোমরা ডেনসিটি বুঝছো, মাস বাই কি ভলিউম, লিনিয়ার ডেন্সিটি মাস বাই লেন্থ। মাস বাই ভলিউম। আর যেটাকে এরিয়া দেখা হয় নিচে মাস বাই এরিয়া, তখন এটাকে বলা হয় এরিয়াল ডেনসিটি। অর্থাৎ এটাও তো একটা ডেনসিটির মতোই কাজ করে। কোনো বস্তু মোটা নাকি চিকন সেটা বোঝার জন্য আমি এখানে ইউজ করলাম, তবে এরিয়া নিছি। তো যেহেতু এরিয়া নিয়ে করা হয় তখন এই ডেনসিটিটাকে বলা হয় এরিয়াল ডেনসিটি। আর যখন লেন্থ নিয়ে করা হয় তখন এটাকে লেন্থিয়াল ডেনসিটি না লিনিয়ার ডেনসিটি বলে। এই যে লিনিয়ার ডেনসিটি, অর্থাৎ ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, আর এরিয়াল ডেনসিটি মানে হচ্ছে মাস বাই এরিয়া। যেমন তোমরা জিএসএম নাম শুনে থাকো, জিএসএম মানে গ্রাম, মানে মাসের এককটা মনে করো গ্রাম, আর এরিয়ার এককটাও যদি স্কোয়ার মিটার হয় তাহলে গ্রাম পার স্কোয়ার মিটার। কিন্তু গ্রাম পার স্কোয়ার মিটার কোনো রাশি না, কোয়ান্টিটি না, এটা হচ্ছে একটা একক। কিসের একক? এরিয়াল ডেনসিটির একক। ঠিক আছে, এরিয়াল ডেনসিটি মানে কি মাস বাই এরিয়া, বোঝা গেল? আর লিনিয়ার ডেনসিটি মানে কি মাস বাই লেন্থ। লেন্থ। তাহলে আমি ফোর্সের জায়গায় ফোর্সের পরে এই যে মাস বাই ইউনিট লেন্থটাকে লিখে ফেললাম হচ্ছে লিনিয়ার ডেনসিটি। তাহলে ফোর্স পার লিনিয়ার ডেনসিটি। এখন লিনিয়ার ডেনসিটি কি? মাস বাই লেন্থ। তো তোমরা ট্যাক্সের নাম শুনছো না? ট্যাক্স, ট্যাক্স তো শুনছো অবশ্যই, ট্যাক্স, ইংলিশ কাউন্ট, এগুলো শুনছো না? না স্যার, হ্যাঁ, কি বলো তোমরা? কোথায় আছো? বাংলাদেশের চিটংয়ে নাকি? পড়াই নাই তো। আচ্ছা, এমনি শোনো না, সুতা 1 ট্যাক্স, 10 ট্যাক্স, 20 ট্যাক্স, সুতার কাউন্ট। কাউন্ট শুনছি স্যার, কিন্তু তো ট্যাক্স কাউন্টের ইয়াটা কাউন্টের শুনি। আরেকটা নাম তো হচ্ছে লিনিয়ার ডেনসিটি। এই যে এটা কাউন্টটা কেন? কাউন্টটা তো এই জন্য যে আমি যাতে সুতাকে কম্পেয়ার করতে পারি কোনটা মোটা কোনটা চিকন। তো সেক্ষেত্রে লিনিয়ার ডেনসিটি তো কাউন্টের আরেকটা নাম আর কি। কাউন্ট লিনিয়ার ডেনসিটি দ্বারা প্রকাশ করা হয়। মাস বাই লেন্থ আমি সহজ করে দিচ্ছি। মনে করো এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে, তার ওয়েট পেলাম কত? 2 গ্রাম। আর এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, তার ওয়েট পেলাম হচ্ছে 5 গ্রাম। তাহলে তুমি যদি এখানে মাস বাই লেন্থের জায়গায় মাসের জায়গায় লেখো 5 গ্রাম আর লেন্থের জায়গায় লেখো 1000 মিটার বা 1 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 5 গ্রাম পার কিলোমিটার। বোঝা গেল? আর এটা কি? এটা কত? 2 গ্রাম পার কিলোমিটার। অর্থাৎ 1 কিলোমিটারের ওয়েট 2 গ্রাম, ওটা হচ্ছে 1 কিলোমিটারের ওয়েট 5 গ্রাম। তো সেই ক্ষেত্রে এই যে 5 গ্রাম পার কিলোমিটার, এটা হচ্ছে 2 গ্রাম পার কিলোমিটার। তো এই যে গ্রাম পার কিলোমিটার, গ্রাম পার কিলোমিটার, এই কথাটা তোমাকে বারবার বলতে হবে। এটা না বলে এই গ্রাম পার কিলোমিটারটাকে বাদ দিয়ে আমরা লিনিয়ার ডেনসিটির একক হিসেবে এই গ্রাম পার কিলোমিটার না বসিয়ে বসাই হচ্ছে ট্যাক্স, TEX। অর্থাৎ এই গ্রাম পার কিলোমিটার যেই কথা, ট্যাক্স একই কথা। গ্রাম পার কিলোমিটার মানেই হচ্ছে ট্যাক্স। অর্থাৎ এটা তাহলে কত ট্যাক্স? এটা এই সুতাটা কত ট্যাক্স? 2 ট্যাক্স। 2 ট্যাক্স। এটা 5 ট্যাক্স। আরেকটা সুতা যদি আমি 1 কিলোমিটার নিতে পারি, 1 কিলোমিটার নিয়ে যদি দেখি তার ওয়েট হচ্ছে 25 গ্রাম, তাহলে সেই সুতার হচ্ছে 25। স্যার কাউন্টও কি 5? কোনটা? ট্যাক্স আর কাউন্টের পার্থক্য কি? ট্যাক্স আর কাউন্টের মধ্যে পার্থক্য হচ্ছে একটা ডিরেক্ট সিস্টেম আর একটা ইনডিরেক্ট সিস্টেম। কাউন্ট হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম, যেখানে উল্টে দেখা হয়। ওখানে দেখা হয় হচ্ছে লেন্থ বাই মাস। এটা আমি কাউন্ট যখন পড়াবো তখন ডিটেলসে বলবো, এখানে আর অনেকগুলো কথা আছে। তো মাস বাই লেন্থ হচ্ছে লিনিয়ার ডেনসিটি, আর এটার একক মাস বাই লিনিয়ার ডেনসিটির একটা একক, অনেকগুলো একক আছে, ডেনিয়ার আছে, তারপর জুট কাউন্ট আছে, মানে পাউন্ড পার স্পিন্ডেল, অনেকগুলো আছে। তবে একটা কমন এবং প্রচলিত একক হচ্ছে TEX, ট্যাক্স। তো ট্যাক্স মানে কি? এই মাস যদি হয় গ্রাম আর এই লেন্থ যদি হয় কিলোমিটার, তখন তোমাকে এই যে তোমরা কি করছো, এই যে এই যেমন ফোর্সের একক কি বলতো?
ফোর্সের একক কি? নিউটন পার মিটার না না Force. কেজি পার মিটার স্কয়ার হ্যাঁ, কেজি পার মিটার স্কয়ার এ কি বলতেছে ও, এগুলো কি? কেজি পার মিটার স্কয়ার? নিউটন স্যার। নিউটন? নিউটন। ফোর্সের একক হচ্ছে নিউটন। কেন এটা বলো না কেন যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা বলা যাবে না? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা এত এত বড় কথাটা না বলে নিউটন কেন বলি? সহজ করার জন্য। তো এইখানেও আমরা ওই যে টেক্সটাইলে এইখানে মাসটা যদি হয় গ্রাম, লেন্থটা যদি হয় কিলোমিটার, এটাকে বারবার না বলার জন্য সহজে এই নিউটন যেরকম বলতেছো এরকম বলার জন্য আমরা ট্যাক্স ইউজ করি, অর্থাৎ গ্রাম পার কিলোমিটার মানেই হচ্ছে ট্যাক্স। তো তাহলে আমি পেলাম হচ্ছে ফোর্স পার লিনিয়ার ডেন্সিটি, ঠিক আছে? তাহলে ফোর্স পার ট্যাক্স হবে, বুঝো নাই? লিনিয়ার ডেন্সিটি একক কি? ট্যাক্স। আর ফোর্সের একক কি? আমি যখন বললাম যে ফোর্সের এককটা আমরা নিউটন ইউজ করি না, গ্রাম ইউজ করি অথবা জি স্যার। পাউন্ড ইউজ করি। কেন ইউজ করি এটা বললাম যে গ্রাম ওয়েট। উচ্চতর ডিগ্রিতে আসলে তখন আমরা আর অভিকর্ষ ত্বরণটাকে রাখতে চাই না, যেহেতু নিচের দিকে আমি মানে লোড ঝুলাই। তো আমি ফোর্সের একক পাবো হচ্ছে গ্রাম। সুতা মানে ফাইবারের ক্ষেত্রে তো অনেক বড় গ্রাম হবে ওয়েট না, বলছে। সামান্য হবে। তাহলে আলটিমেটলি এই মাস স্ট্রেসের এককটা হবে গ্রাম পার ট্যাক্স। এটা নিশ্চয়ই তোমরা শুনছো, গ্রাম পার ট্যাক্স, গ্রাম পার ট্যাক্স, তাই না? গ্রাম পার ট্যাক্স তো শুনছো ফাইবারের প্রপার্টিজ পড়ার সময়। টেনাসিটি, এটাকে বলা হচ্ছে টেনাসিটি। এতক্ষণ এই টেনাসিটি বোঝানোর জন্য এতটুকু কথা বলা। টেনাসিটির একক হচ্ছে গ্রাম পার গ্রাম ট্যাক্স। ট্যাক্স। তারপরে গ্রাম পার ডেনিয়ার হতে পারে অথবা গ্রাম পার ট্যাক্স হতে পারে। হ্যাঁ, তো এই যে স্পেসিফিক স্ট্রেংথ বা স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস, এটাকেই বলা হয় টেনাসিটি। হ্যাঁ, টেনাসিটিকে যদি তুমি সংজ্ঞায়িত করতে চাও, হ্যাঁ, মনে করো সংজ্ঞায়িত করতে চাচ্ছ, তাহলে সংজ্ঞাটা হবে এক্স্যাক্টলি এরকম যে মাস স্ট্রেস এট ব্রেক। কোনো বস্তু ব্রেক করতে গেলে যত মাস স্ট্রেস লাগে তাই হচ্ছে তার টেনাসিটি। এখন মনে করো আমি একটা কোনো টেক্সটাইল ম্যাটেরিয়াল, মানে আমার কাছে একটা ইয়ার্ন বা ফাইবার আছে, সেটাকে আমি এক টেক্সের জন্য, মনে করো 10 টেক্স আছে, 10 টেক্সের জন্য কত গ্রাম লাগে সেটা দেখতে চাচ্ছি। তো আমি 10 টেক্সের জন্য তো দেখলে হবে না, এক টেক্সের জন্য। তো এক টেক্সের জন্য কত গ্রাম লাগে এটা কনভার্ট করে নিয়ে আসলে যত গ্রাম হয়, যত গ্রাম লোড দিলে এক টেক্সের কোনো একটা ম্যাটেরিয়াল ছিঁড়ে যায়, সেটাই হচ্ছে তার টেনাসিটি। আমি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝবা। মনে করো আমার কাছে একটা সুতা আছে 10 টেক্স, তার কাউন্ট বা লিনিয়ার ডেন্সিটি হচ্ছে কত? 10 টেক্স। এখন এটা মনে করো এরকম একটা সুতা, এটাকে ব্রেক করতে গিয়ে তুমি এটাকে ছিঁড়তে চাইছো, লোড দিয়ে এরকম নিচের দিকে ঝুলিয়ে দিছো, ঝুলিয়ে দিয়ে দেখলা যে এটাকে ব্রেক করতে আমার কতটুকু ফোর্স লাগে। তো তুমি দেখলা যে এটা 20 গ্রাম লোডে ব্রেক করলো, তাহলে এটার মাস স্ট্রেস কত বলতে পারবা? আবার বলেন তো। এই সুতাটার কাউন্ট বা লিনিয়ার ডেন্সিটি হচ্ছে 10 টেক্স। 10 টেক্স মানে কি? এই সুতাটা যদি তুমি 1000 মিটার নাও, তার ওয়েট হবে কত? 10 গ্রাম। 10 টেক্স দ্বারা, আচ্ছা ট্যাক্স দ্বারা আমরা কি 10 বুঝি? গ্রাম। ট্যাক্সটা দিয়ে আমরা কি বুঝি বলো তো, একজন একটু সুন্দর করে বলো। ট্যাক্সটা দিয়ে আমরা সুতার কোন প্রপার্টিসটা বুঝতে পারি, মানে কি বোঝার জন্য আমরা ট্যাক্স ইউজ করতেছি? প্রতি কিলোমিটার লেন্থে সুতায় কত গ্রাম থাকে এটা। এটা থাকলে বুঝলে কি বুঝবো? এটা কি দ্বারা সুতার কি বোঝা যাবে? এই যে এটা 5 টেক্স না, এটা 2 টেক্স না, তো এখান থেকে কি বুঝতে পারতেছো? এটার ওয়েট, মাস স্ট্রেস। এটার মাস লিনিয়ার ডেন্সিটি বুঝে। লিনিয়ার ডেন্সিটি দ্বারা কি বুঝবো? মানে আমি যেমন ডেন্সিটি দ্বারা বুঝতেছি উপাদানটা কি, তারপরে এই যে এই এরিয়াল ডেন্সিটি দ্বারা বুঝতেছি যে এটা হচ্ছে মোটা, এই শীটটা মোটা, এই শীটটা হচ্ছে চিকন। কিন্তু লিনিয়ার ডেন্সিটি দ্বারা আমি কি বুঝতেছি? সুতাটা মোটা নাকি চিকন বুঝতেছি না। কথা বুঝতে পারতেছ না কেন? চিকন সেটা। আমি তো এইটাই বলার জি জন্য স্যার, এতক্ষণ বুঝছি। আসছিলাম এখানে, যে এই 5 গ্রাম মানে হচ্ছে এই সুতাটা মোটা সুতা,
ঠিক আছে? আর এই সুতাটা কি? চিকন। চিকন সুতা। তাহলে এই যে মোটা সুতা এবং চিকন সুতার মধ্যে পার্থক্যটা কোথায়? মোটা সুতা এবং চিকন সুতার মধ্যে পার্থক্য হচ্ছে তার লিনিয়ার ডেনসিটি কম বেশি। এটা লিনিয়ার ডেনসিটি 5 ট্যাক্স আর এটা লিনিয়ার ডেনসিটি কত? 2 ট্যাক্স। তো সহজ কথায় বলো যে ট্যাক্স দ্বারা আমরা আসলে কি বুঝি? সুতা চিকন নাকি মোটা সেটা। সেটা ঠিক আছে, এটা যাতে মনে থাকে। কেউ যদি জিজ্ঞেস করলে ট্যাক্স মানে কি, গ্রাম পার কিলোমিটার অফ ইয়ার্ন, একটা ইয়ার্নের 1 কিলোমিটারের ওয়েট কত গ্রাম সেটা হচ্ছে ট্যাক্স। সহজ কথা। এটা হচ্ছে লিনিয়ার ডেনসিটি। এটা ট্যাক্সটা কিন্তু কোনো রাশি না। ট্যাক্স কি না? রাশি না, ট্যাক্স হচ্ছে একটা একক। কিসের একক? লিনিয়ার মাসের স্ট্রেস হ্যাঁ আবার বলে। লিনিয়ার ডেনসিটি লিনিয়ার ডেনসিটি একক। হ্যাঁ, এই যে লিনিয়ার ডেনসিটির একক হচ্ছে ট্যাক্স। ট্যাক্স আর এরিয়াল ডেনসিটি একক কি বলতো? স্যার জিএসএম। জিএসএম। ঠিক আছে, Gram per মাস যদি square গ্রাম meter। হয়, এরিয়া যদি হয় মনে করো স্কয়ার মিটার, তাহলে তুমি গ্রাম পার স্কয়ার মিটার বলতে পারতেছো, তখন এটা এরিয়াল ডেনসিটি একটা একক হতে পারে। আরো আছে, এটা এখানে এই পাউন্ড নিতে পারো, পাউন্ড পার স্কয়ার ইয়ার্স হতে পারে, হতে পারে না? যেমন ডেনসিটি অনেকগুলো হতে পারে না, গ্রাম পার সিসি হতে পারে, কেজি পার কিলোমিটার হতে পারে, মানে পেজি পার কিউবিক মিটার হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এখানেও অনেক কিছু হতে পারে, তবে একটা হচ্ছে গ্রাম পার কিলোমিটার। ট্যাক্স। গ্রাম পার 9 কিলোমিটার হতে পারে, তখন তার নাম কি হয়ে যাবে? ডেনিয়ার। গ্রাম স্যার কি বলছেন স্যার? গ্রাম পার 9 কিলোমিটার, যদি 9 কিলোমিটারের ওয়েট যত গ্রাম সেটা হচ্ছে তত ডেনিয়ার। এটাও হচ্ছে কি লিনিয়ার ডেনসিটির একটা একক। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই একটা ইয়ার্ন আছে আমার কাছে, এই ইয়ার্নটা হচ্ছে 10 ট্যাক্স। তার মানে আমি বুঝলাম ইয়ার্নের 1000 মিটারের ওয়েট হচ্ছে 10 গ্রাম, মানে ইয়ার্নের থিকনেস সম্বন্ধে একটা ধারণা পেলাম। আর এইটাকে ব্রেক করতে গিয়ে এটাকে আমি উপর দিকে হ্যাং করে নিচের দিকে লোড দিচ্ছি, বস্তুর ওজন ঝুলাচ্ছি, ঝুলাতে ঝুলাতে একটা সময় দেখা গেল 20 গ্রাম লোডে গিয়ে এটা ব্রেক করলো। তো 20 গ্রাম লোডে গিয়ে ব্রেক করলে এটার এই সুতাটার মাস স্ট্রেস কত? স্যার 2। হ্যাঁ, উপরে আসবে ফোর্সটা। ফোর্সটা কত? 20 গ্রাম। আর লিনিয়ার ডেনসিটি কত? নিচে 10 10 ট্যাক্স। 10। তার মানে 20/10 আলটিমেটলি 2 গ্রাম পার ট্যাক্স হবে কি মাস স্ট্রেস, অর্থাৎ টেনাসিটি। আর টেনাসিটি মানে হচ্ছে মাস স্ট্রেস না, মাস স্ট্রেস হচ্ছে একটা রাশি, নরমাল রাশি। আর টেনাসিটি হচ্ছে কত মাস স্ট্রেস দরকার হয় কোনো বস্তুকে ব্রেক করতে। এখন তুমি যদি কখনো খাতায় লিখো, পরীক্ষার খাতায়, অত অন্য টিচার মাইন্ড করবে না, কিন্তু আমি মাইন্ড করবো, তুমি যদি এরকম লিখো যে টেনাসিটি এট ব্রেক, অর্থাৎ বস্তুর ব্রেক করতে কত টেনাসিটি লাগে, তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে না? কারণ টেনাসিটির সংজ্ঞাটাই হচ্ছে কি এটা ব্রেক করতে কত মাস স্ট্রেস লাগে। মাস স্ট্রেসের সাথে টেনাসিটির কোনো পার্থক্য আছে? যে মাস স্ট্রেসের একক কি? গ্রাম পার ট্যাক্স, তাই না? ফোর্সের একক কি? গ্রাম। আর এই লিনিয়ার ডেনসিটির একক কি? গ্রাম ট্যাক্স। ট্যাক্স। তাহলে এই মাস স্ট্রেসের একক কি? গ্রাম পার ট্যাক্স না? আর টেনাসিটির একক আমি কি লিখলাম এখানে? একই লিখছি, Gram per tax। গ্রাম পার ট্যাক্স। তাহলে এই মাস স্ট্রেস যে কথা, মাস স্ট্রেস জিনিসটা যা, Tax। টেনাসিটিও কিন্তু তাই। তো মাস স্ট্রেসটা কিন্তু ব্রেক করা বোঝায় না। আমি সুতাকে মানে ছিড়বো না, ছিঁড়ার আগে যে কোনো জায়গায় দেখতে পারি। আর যখন সুতা ছিঁড়ার কথা আসবে, যে আমি ইয়ার্নকে দেখতে চাচ্ছি কত ফোর্সে ব্রেক করে ছিঁড়ে যায়, তখনই আসবে টেনাসিটির কথা। টেনাসিটি মানে হচ্ছে মাস স্ট্রেস অ্যাট ব্রেক, অর্থাৎ ব্রেক করতে গেলে কত মাস স্ট্রেস দরকার হয় সেটাকেই আমরা সংক্ষেপে বলি কি টেনাসিটি। তাহলে টেনাসিটি একক কি? গ্রাম পার ট্যাক্স। আর আছে গ্রাম পার গ্রাম পার ট্যাক্স। টেনাসিটি আরো কিছু একক বলো। স্যার পাউন্ড পার কি বলছিলেন একটা? টেনাসিটিতে আরো অনেকগুলো একক হতে পারে। পার ট্যাক্স। এটাকে চাইলে আমরা এই যে এককগুলো Weight per এভাবে tax। লিখতে পারি। মনে করো আমি সেন্টিনিউটন করতে পারি না, ফোর্সটাকে যদি সেন্টিনিউটনে দেখি, অনেক সময় দেখবা সেন্টিনিউটন পার ট্যাক্স হয়। আবার অনেক সময় দেখবা যে গ্রাম পার ট্যাক্স তো বলছোই, আবার দেখবা যে গ্রাম পার ডেনিয়ার হয়, তারপরে সেন্টিনিউটন পার ডেনিয়ার হয়, নিউটন পার ডেনিয়ার হতে পারে। ঠিক আছে, এরকম অনেকগুলো একক হতে পারে কিসের? টেনাসিটির। হ্যাঁ, টেনাসিটির একক। টেনাসিটির।
আমরা তো এই যে বললাম আমাদের সুবিধার্থে আমরা সবসময় ফোর্সটাকে গ্রাম নেই, আর ফোর্সটাকে তো আমি চাইলে সেন্টিনিউটন নিতে পারি বা নিউটন নিতে পারি না, তখন সেন্টিনিউটন পার ট্যাক্স, গ্রাম পার ডেনিয়ার, সেন্টিনিউটন পার ডেনিয়ার, যে কোনো কিছু হতে পারে, এগুলো সব হচ্ছে টেনাসিটির একক। হ্যাঁ, তাহলে টেনাসিটির আরেক নাম হচ্ছে স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস অথবা স্পেসিফিক স্ট্রেংথ। অর্থাৎ আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালের স্ট্রেংথ দেখার জন্য যেই রাশিটার সাহায্য নেই সেই রাশিটা হচ্ছে টেনাসিটি। ঠিক আছে? সিটি। হ্যাঁ, তো এই টেনাসিটি দ্বারা আমরা মূলত বুঝতে পারবো টেনাসিটির মান থেকে। তাহলে এটা একটা ফাইবার, মানে ফাইবারের টেনাসিটি পাইলা। আরেকটা ফাইবার মনে করো এরকম আছে, যেটার এরকম, এটার কাউন্ট ছিল হচ্ছে বা লিনিয়ার ডেন্সিটি ছিল হচ্ছে মনে করো 12 ট্যাক্স, আর এটাকে ব্রেক করতে গিয়ে আমার ফোর্স লাগছে হচ্ছে 60 গ্রাম। তাহলে এটার টেনাসিটি কত? 5। 5। 5। এই সুতা কি এটা মোটা নাকি এটা মোটা? সেকেন্ড ওটা 2 এটা এটা মোটা স্যার, 5 যেটা আছে ওটা মোটা। এটাকে আমি মোটা করে দিছি এই জন্য? না স্যার, এটা টেনাসিটি বেশি আমার। কেন মাস মোটা কেন? স্ট্রেসের কারণে স্যার। এই মাস্টার্সের কারণে না, আরেকজন বলো। স্যার এটা ছিটতে মানে 5 গ্রাম পার ট্যাক্স লাগবে সে অন্য। এগুলো না, আমি সোজা প্রশ্ন করছি যে এটা মোটা নাকি এটা মোটা। এটা মোটা বলতেছো, এটা কেন মোটা? স্যার ওই এরিয়াটার কারণে। এটা এরিয়া এটা এটা ছিটতে শক্তি বেশি লাগবে সে অন্য। বুঝছি। বুঝছি, তোমরা শক্তির মধ্যে চিন্তা ভাবনা করতেছো, শক্তিতে চিন্তা ভাবনা করা যাবে না। এটা ছিঁড়তে 6 গ্রাম লোড লাগে মাত্র। এবার বলো কোনটা মোটা? ছয় গ্রাম লাগে এটাতে, ছিঁড়তে মাত্র 6 গ্রাম লোড লাগে। তাহলে এটা কোনটা মোটা? এটা মোটা না এটা মোটা? স্যার যার ট্যাক্স বেশি সে মোটা। তো এতক্ষণ তো এটাই আমি জিজ্ঞেস করতেছি। এটা তো হচ্ছে পরে সুতার পারফরমেন্স নিয়ে তোমরা কথা বলতেছো যে কার গ্রাম পার ট্যাক্স বেশি, যার টেনাসিটি বেশি সে তো পারফরমেন্স ভালো দিচ্ছে। কিন্তু ওটা না, কথা হচ্ছে আমার ইন জেনারেলি আমি সুতা মোটা বা চিকন বোঝার জন্য কোন টুলটা ইউজ করব? এই ট্যাক্সটা হিসাব করব, লিনিয়ার ডেনসিটিটা। এইটা, এই লিনিয়ার ডেনসিটিটাই আমার বলে দিবে যে সুতা কি মোটা নাকি জি স্যার। চিকন। কারণ কি, চিকন। এটা লিনিয়ার ডেনসিটি হচ্ছে 5, এটা লিনিয়ার ডেনসিটি 2। বোঝা গেছে যে এটা 5 মানে এটা মোটা, এটা 2 চিকন। অর্থাৎ লিনিয়ার ডেনসিটি যদি একক বলি আমরা ট্যাক্স, তো এটা ছিল কত ট্যাক্সের সুতাটা? 10 ট্যাক্সের। এটা হচ্ছে 10 ট্যাক্সের। মানে তুমি 1000 মিটার সুতা নিছো, তার ওয়েটটা দেখছো যেটা 10 গ্রাম হয়। আর এই সুতাটাও সেম, এটাও 1000 মিটার নিছো, যেহেতু ইউনিট লেন্থে দেখবা, ইউনিট লেন্থে যদি আমি দেখবো, ইউনিট লেন্থে তুমি নির্দিষ্ট পরিমাণ লেন্থ নিলে 1000 মিটার নিলা, নিয়ে তার ওয়েটটা দেখলা যে কত গ্রাম হচ্ছে? 6 গ্রাম, সরি 12 গ্রাম। তার মানে এটা 12 ট্যাক্স। 12 গ্রাম। 1000 মিটারের ওয়েট এখানে 12 গ্রাম, এখানে 1000 মিটারের ওয়েট হচ্ছে 10 গ্রাম। তো এইবার ব্রেক করতে গিয়ে আমরা দেখলাম এটাকে ব্রেক করতে 20 গ্রাম লোড লাগে, এটাকে ব্রেক করতে 6 গ্রাম লোড লাগে। তো মূলত আমার নরমালি কি হওয়ার কথা ছিল? আচ্ছা আমি 6 গ্রাম না, আর একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের কথাগুলো বলতে সহজ হবে। মনে করো 22 গ্রাম লাগলো। হ্যাঁ, এবার বলো তো আসলে আমার কাছে কোনটা ভালো, এটা ভালো নাকি এটা ভালো সুতা, মানে পারফরমেন্সের দিক থেকে? এটাকে ছিঁড়তে 20 গ্রাম লোড দিতে হয় আর এটাকে ছিঁড়তে 22 গ্রাম লোড দিতে হয়, তাহলে কোনটা ভালো? এটা ভালো? না স্যার প্রথমটা ভালো। প্রথমটা তো স্যার 2 না, টেনাসিটি।
স্যার প্রথমটা ভালো। প্রথমটা কেন ভালো? আমি তো দেখতেছি প্রথমটা এটাকে ভালো। 20 গ্রাম লোড দিলে ছিঁড়ে যাচ্ছে, এটা 22 গ্রাম লোড লাগতেছে। স্যার প্রথমটা স্যার ট্যাক্স 2, প্রথমটা স্যার চিকন আরো। টেনাসিটি বেশি না, প্রথমটা টেনাসিটি বেশি স্যার। প্রথমটা টেনাসিটি কত? টেনাসিটি 2। 2 গ্রাম পার টেক্স। আর এটা টেনাসিটি কত? ওদের 1.9। কত? 22 ভাগ দিতে হবে 12 দিয়ে, তাই তো? 1.83। জি স্যার। একক কি টেনাসিটির? একই গ্রাম পার টেক্স। গ্রাম ট্যাক্স। এবার একটু কম্পারিজন করার চেষ্টা করো, নিজে নিজে দেখো ব্যাপারটা বুঝো কিনা। এই কোনো বস্তুকে ছিঁড়তে আমরা নর্মাল সেন্সে যখন দেখি, তখন আমরা দেখি যে একটা বস্তুকে ছিঁড়তে আসলে কত বেশি শক্তি লাগলো সেই বস্তুটা তত ভালো। এখন দেখো যে তুমি একটা বস্তুকে ছিঁড়তে চাচ্ছ, যে দেখলা যে বেশি ফোর্স লাগতেছে, তার মানে এই বস্তুটা ভালো, কারণ তার স্ট্রেংথ অনেক বেশি, যেহেতু বেশি। ফোর্স বেশি লাগতেছে। কিন্তু তুমি একটা মোটা বস্তুকে ছিঁড়তে তো নর্মালি স্ট্রেংথ বেশি লাগবেই, কারণ চিকুন বস্তুকে বেশি স্ট্রেংথ লাগে কিনা সেটা না আমার দেখতে হবে। মানে লেভেল প্লেইং ফিল্ড একটা কথা শুনছো না, লেভেল প্লেইং ফিল্ড। তুমি ঝগড়া করতে গেছো, একটা লোক এমনিতেই আগে থেকে অনেক মোটা সোটা লম্বা, এখন তুমি খুব ছোটখাটো। এখন মনে করো এই অস্ট্রেলিয়ান যে প্লেয়ার গুলো আছে, ধরো মনে করো আমি হেডেনের কথা বলি, মনে করো হেডেনকে তো তুমি চিনো নাকি? তো জি এখন স্যার। হেডেন আর মুশফিকের মধ্যে যে পার্থক্য, আর যদি মুশফিক তার হাইট দিয়ে সে যদি মনে করো 50 করে, আর হেডেন তার হাইট দিয়ে এবং শক্তি দিয়ে সে যদি 80 করে, তাহলে এটাকে মোটামুটি ইকুইভ্যালেন্ট করা যায়, যদি আমরা টেকনিক অন্য সবগুলো ব্যাপার বাদ দিই, শুধু শক্তির কথা বলি। তো সেই ক্ষেত্রে একটা মোটা বস্তুকে ছিঁড়তে গেলে আমার তো এমনিতেই বেশি শক্তি লাগবে। তো আমি এই জন্য কি করতে হবে, এটাকে একক ট্যাক্সে নিয়ে আসতে হবে। যখনই আমি দুইটাকেই ট্যাক্স দিয়ে ভাগ দেই, নিচে যখন ট্যাক্স নিয়ে আসি, তখন টেনাসিটিতে আর কোনো ওই মোটা চিকনের ব্যাপারটা আর থাকে না, কারণ এটা কিন্তু এক ট্যাক্সের জন্য শক্তি। এটা এখন কি এক ট্যাক্সের জন্য শক্তি, আর এটাও কি এক ট্যাক্সের জন্য শক্তি। সুতরাং আমরা কোনো একটা বস্তুকে ব্রেক করতে কত বেশি ফোর্স লাগে সেটা দিয়ে বস্তুর পারফরমেন্সটাকে গ্যাজ করতে বা জাজ করতে পারবো না। আমরা একটা টেক্সটাইল ফাইবারের অথবা টেক্সটাইল ইয়ার্নের বা যে কোনো একটা ম্যাটেরিয়ালের পারফরমেন্সটা বোঝার জন্য শুধুমাত্র তার এই রিলেটিভ মানে অ্যাবসলিউট যে মেজারমেন্ট আমি শুধু দেখলাম কত নিউটন লাগে, কত গ্রাম লাগে এটাকে ব্রেক করতে, এটা যথেষ্ট না। তাহলে আমাকে হয় এরিয়াতে নিয়ে যেতে হবে, মানে একক এরিয়াতে নিয়ে যেতে হবে। আমাদের যেহেতু টেক্সটাইল ম্যাটেরিয়াল না, আমরা একক এরিয়াতে নিব না, একক এরিয়াতে না নিয়ে নিব কোথায়? লিনিয়ার লিনিয়ার ডেনসিটিতে। ডেন্সিটি। হ্যাঁ, তাহলে একক লিনিয়ার ডেন্সিটিতে, এই যে একক লিনিয়ার ডেন্সিটিতে যে বেশি পরিমাণ ফোর্স নিবে ছিটতে, মানে পীড়নটা বেশি যার, সেই বস্তুটার টেনাসিটি বেশি, তার মানে ওই বস্তুটার পারফরমেন্সও বেশি। যখনই এটা টেনাসিটি হবে, তখন আর মোটা চিকুনের ব্যাপারটা থাকবে না, কারণ দুই ক্ষেত্রেই টেনাসিটি মানে হচ্ছে একক লিনিয়ার ডেন্সিটিতে বস্তুর ব্রেকিং স্ট্রেংথ বা ব্রেকিং ফোর্স, মানে ব্রেক করার জন্য কতটুকু ফোর্স লাগে একক লিনিয়ার ডেন্সিটিতে। তার মানে একটা নির্দিষ্ট থিকনেসের বস্তুর জন্য আমরা এখন পেলাম হচ্ছে 2, আর এখানে 1.83। তাহলে আমার পারফরমেন্সটা বোঝার জন্য আমি দেখবো টেনাসিটি, আমি দেখবো না যে এটাকে ব্রেক করতে আসলে আমার কত বেশি ফোর্স দিতে হচ্ছে। হতে পারে এটা অনেক মোটা বা চিকন যাই হোক না কেন, তবে আমি যদি একককে নিয়ে যাই মানে ট্যাক্স দিয়ে ভাগ দিয়ে দেই, তখন আমি পেয়ে যাবো এক্স্যাক্টলি তার টেনাসিটি কত। তো আমরা একটু আগে দেখে মনে হচ্ছিল যে যেহেতু এটাকে ছিঁড়তে আমার 22 গ্রাম কি লাগে, লোড লাগে, আপাত দৃষ্টিতে যেহেতু আমার মনে হচ্ছিল যে এটাকে ছুটতে বেশি ফোর্স লাগে, এটা মনে হয় ভালো। কিন্তু আসলে যখন আমরা একক টেনাসিটির জন্য দেখলাম, মানে একক লিনিয়ার ডেন্সিটির জন্য দেখলাম, তখন ব্যাপারটা উল্টে গেছে। কারণ এখানে হচ্ছে টেনাসিটি 2, আর এই বস্তুটার এই ইয়ার্নটার বা এই ফাইবারটার টেনাসিটি হচ্ছে 1.83। এখান থেকে আমরা টেনাসিটির মাধ্যমে কম্পেয়ার করব, ডিরেক্ট সরাসরি আমি ফোর্স দিয়ে কম্পেয়ার করব না। আচ্ছা, তারপর হচ্ছে ব্রেকিং লেন্থ। ব্রেকিং লেন্থ কি বুঝো? সো ইলংগেশন ব্রেক।
না, ইলংগেশনের ভেক্টর অন্য অন্য ভিন্ন বিষয়, ব্রেকিং লেন্থ আর কি। ব্রেকিং লেন্থের এককটা ছোটখাটো কোনো একক না, বড় একক। ইয়ার্নের ক্ষেত্রে এটা অনেক কিলোমিটার। আচ্ছা, ব্রেকিং লেন্থটা কিলোমিটার হচ্ছে মানে তোমার মনে করো তোমার কাছে একটা ইয়ার্ন কোন আছে। একটা ফাইবারে কোন দৈর্ঘ্যের না না, এরকম না। তুমি এটা ইয়ার্ন আছে তোমার কাছে বা ফাইবার ইয়ার্ন আছে মনে করো। এখন এই ইয়ার্নটাকে তুমি ছাড়তেছো নিচের দিকে, তুমি আকাশে আসো একটা এরোপ্লেনের মধ্যে, ওখান থেকে ইয়ার্ন আস্তে আস্তে নিচের দিকে ছাড়তেছো। তো একটা সময় কোনো লোড ছাড়া, এই যে কোনো লোড দিচ্ছ না, তারপরও সেলফ ওয়েটে ইয়ার্নটা একসময় ছিঁড়ে যাবে না? স্যার বুঝলাম না স্যার। বুঝো নাই? তুমি একটা সুতা নিয়ে গেছো, অনেক লম্বা সুতা, সুতা আস্তে আস্তে নিচের দিকে ছেড়ে দিচ্ছ, উপরে তুমি ধরে রাখছো, সুতা ছাড়তেছো। তো যত বেশি সুতা নিচের দিকে ছাড়তেছো, ওই সুতাটার ওয়েটটার জন্য সুতাটার উপর টান পড়তেছে না? জি স্যার। মানে সুতোটা কেউ অত বেশি পাতলা না হলে তো ছিঁড়ার কথা না স্যার। আচ্ছা, এটাই বলতেছি, মনে করো 1 কিলোমিটার সুতার ওয়েট হচ্ছে 2 গ্রাম। তো এখন তোমার যে সুতাটা আছে, তোমার হাতে যে সুতাটা আছে, সেই সুতাটার ব্রেকিং টেনাসিটি আছে, টেনাসিটি হচ্ছে 12 গ্রাম পার টেক্স। এখন তুমি যদি উপর থেকে 6 কিলোমিটার সুতা ছেড়ে দাও নিচের দিকে, এই সুতাটা যদি 6 কিলোমিটার নিচের দিকে ঝুলানো থাকে, মানে উপরে তুমি ধরে রাখছো, নিচে সুতার আছে কতটুকু? 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার ইয়ার্নের ওয়েট কত? এক কিলোমিটারে তো 2 গ্রাম বললাম। 12 গ্রাম। 3 গ্রাম। 1 সরি, কিলোমিটার সুতার ওয়েট হচ্ছে 2 গ্রাম, তাহলে 6 কিলোমিটার ইয়ার্নের ওয়েট কত আসলে? 12 গ্রাম। 12 গ্রাম। 12 গ্রাম না? এন্ড সুতাটা তোমার যদি কাউন্ট হয়ে থাকে 1 টেক্স, তাহলে এই সুতাটা 12 গ্রাম লোডে ছিঁড়ে যাবে না? স্যার লজিক্যালি তো ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু স্যার আমরা প্র্যাকটিক্যালি তো কখনো সুতা ছিঁড়ে যেতে দেখিনি এরকম। না, এই এক্সপেরিমেন্ট তো মানে পৃথিবীতে করা হয় না। এই এক্সপেরিমেন্ট করার জন্য হেলিকপ্টারে উঠতে হয়। এই এক্সপেরিমেন্ট আমরা টেক্সটাইল ল্যাবে করব না, তোমাদেরকে শুধু ধারণা দিচ্ছি। এই এক্সপেরিমেন্টটা করার জন্য অবশ্যই তোমার হেলিকপ্টার লাগবে, বুঝছো কিনা? এটা রডের ক্ষেত্রেও দেখা হয়। Yes, একটা রডকে কোনো উপর থেকে একটা নির্দিষ্ট, মানে রডের যত যত ব্রেকিং লোড আছে, মনে করো রডের ব্রেকিং লোড হচ্ছে 1 টন, তাহলে উপর থেকে তুমি 1 টন রডকে উপর থেকে ছেড়ে দাও, মানে এক মাথায় ধরে রাখো, তাহলে কোনো ধরনের এক্সট্রা লোড ছাড়া নিজের ওয়েটে রডটা ছিঁড়ে যাবে। এটা থিওরিটিক্যাল আর কি, প্র্যাকটিক্যালি এটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে, সমস্যা নাই, ছিঁড়বে। তোমাদের জানো যে এই যে মোটা মোটা রড দেখো না, এরকম কি 6 সুতা 7 সুতা রডগুলা, এটা তো জানো যে ওই মেকানিক্যাল ল্যাবে এই দুইটাকে গ্রিপ করে টেনে ছিঁড়ে ফেলা হয়, মানে এই রডটাকে দুই পাশে ধরে টেনে ছিঁড়ে ফেলা হয়, টেনে, ব্রেকিং লোড দেখার জন্য যে কত ফোর্সে এই রডটা ব্রেক করে। আর তুমি তো আসো সুতার মধ্যে, সুতা তো হচ্ছে এরকম কতটা, এইগুলোর ব্রেকিং লেন্থ অনেক কম, তো 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার এরকম 10 কিলোমিটার। তো এই 10 কিলোমিটার তো উপর থেকে এক্সপেরিমেন্ট করাই যায় ইচ্ছা করলে। তো কি বলতে চাচ্ছিলাম, এটা এক্সপেরিমেন্ট করতে হবে উপর থেকে। উপর থেকে তুমি সুতা ধরে রাখলা এক মাথায়, আরেক মাথায় কতটুকু লেন্থ সুতা হলে তার সেলফ ওয়েটে, কোনো ধরনের এক্সট্রা ওয়েট ছাড়া সেলফ ওয়েটে এটা ব্রেক করে, সেটাকে বলা হয় ব্রেকিং লেন্থ। আর ব্রেকিং লেন্থের একক হচ্ছে কিলোমিটার, এটাকে সংক্ষেপে আরকেএমও বলা হয় অনেক সময়, আবার রানিং লেন্থ ইন কিলোমিটার, হ্যাঁ, ব্রেকিং লেন্থ ইন কিলোমিটার বা আরকেএম। আর ব্রেকিং এক্সটেনশন, তোমরা যেটা একজন বলতেছিলা, ওটা হচ্ছে ব্রেকিং এক্সটেনশন। ব্রেকিং এক্সটেনশনটা কি? ব্রেকিং এক্সটেনশন মানে কি? একজন বলছিল একটু আগে, বলো তো আবার। স্যার ওই সুতাটা Elongation. সহ্য সীমার মানে একটা কি লিমিট আছে, ওই লিমিটটা পার করে গেলে
ওটা ছিঁড়ে যায়, ওইটার কথা বলতে চাচ্ছিলাম স্যার। না, সেটা তো ইলাস্টিক লিমিট আর কি, ইলাস্টিক লিমিটের পরে গিয়ে ছিঁড়ে। কিন্তু ব্রেকিং এক্সটেনশন মানে কোনো কিছু ব্রেক করার আগে কতটুকু এক্সটেন্ড করে সবকিছু দেখবে যে তুমি যদি ইভেন এই 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 তারটাকেও ছিঁড়ে ফেলতে চাও, প্রথমে কি সাথে সাথে ছিঁড়ে যাবে? এটা কি ব্রিটল ভঙ্গুর বস্তু? এটা কি গ্লাস? গ্লাস তো না। না স্যার। না তার স্যার। মানে প্রথমে একটু এক্সটেন্ড করবে, তারপরে গিয়ে ব্রেক করবে। তো কত পার্সেন্ট এক্সটেন্ড করে সেটা হচ্ছে ব্রেকিং এক্সটেনশন। আর এটা এককটা হচ্ছে কি পার্সেন্টেজ। হ্যাঁ, নরমালি এটা পার্সেন্টেজে দেখা হয়। এই পার্সেন্টেজে দেখা হয় ব্রেকিং এক্সটেনশন কত পার্সেন্ট ব্রেক করে। তোমরা ওই দেখো এই ফাইবারের ব্রেকিং এক্সটেনশন পড়ছো না, যে 10%, 6%, অর্থাৎ এটা ব্রেক করার আগে 6% এক্সটেন্ড করে তারপরে এটা ব্রেক কি- করে, 10% এক্সটেন্ড করে তারপর ব্রেক করে। এটা কিভাবে বের করে স্যার? ইনিশিয়াল লেন্থ বাই এক্সটেনশন। এটা তো আবার পার্সেন্টেজ কিভাবে বের করে? পার্সেন্টেজ তো তোমরা বোঝো না। এক্সটেনশন বাই ইনিশিয়াল লেন্থ। স্যার এই মানে ব্রেক দেওয়ার পর যতটুকু বৃদ্ধি পাইছে ওইটা দিয়ে মানে মানে আগের যেটা লেন্থ ছিল ওইটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলো, ওইটাকে এভাবে। সেটা তো এক্সটেনশন কতটুকু করলো ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ ইনটু 100%। বুঝছি। এই মানে এক্সটেন্ড করলো, মনে করো সাপোজ 12, মনে করো 12 সেন্টিমিটার এক্সটেন্ড করছে। এখন 12 সেন্টিমিটার কতটুকু বস্তু এক্সটেন্ড করছে সেটা তো একটা ফ্যাক্টর, পার্সেন্টেজ যেহেতু। কারণ 12 সেন্টিমিটার এক্সটেন্ড করবে তো তোমার সামান্য একটা বস্তু। তো তোমার যদি 20 কিলোমিটার লম্বা একটা সুতা থাকে, সেটা কি মাত্র ব্রেক করার আগে মাত্র 12 সেন্টিমিটার এক্সটেন্ড করবে? না, কোনো বস্তু ইনিশিয়ালি যতটুকু বড় সেই সাপেক্ষে এক্সটেন্ড করবে। কারণ তোমার কাছে যদি সুতাই থাকে 2 ইঞ্চ, এটা কি আর 10 সেন্টিমিটার এক্সটেন্ড করবে? 2 ইঞ্চ সুতা ব্রেক করার আগে সামান্য এক্সটেন্ড করবে। আর তোমার যদি সুতা থাকে 10 কিলোমিটার লম্বা, জি স্যার। এটা ব্রেক করার আগে হয়তো বা কয়েক মিটার এক্সটেন্ড করবে, তাই না? তো এই জন্য এক্সটেনশনটাকে ভাগ দিতে হবে ইনিশিয়াল লেন্থ দিয়ে। তো ইনিশিয়াল লেন্থ হচ্ছে আমি ধরো 200, তাহলে কত পার্সেন্ট? হুম 6%, তাই তো? হ্যাঁ, তাহলে এই 6% হচ্ছে তার কি ব্রেকিং এক্সটেনশন। এটার সাথে কিন্তু আমাদের টেক্সটাইলের কিছু প্রপার্টিজের সম্পর্ক আছে। যেমন তোমরা ওই যে লুমে যখন সুতা চালাবা, তখন যেসব ফাইবারের ব্রেকিং এক্সটেনশন বেশি সেগুলাকে চালাইলে ভালো, এটা ছিঁড়বে না। কারণ লুমে যে যারা ফেব্রিকের স্টুডেন্ট আছে তারা একটু খেয়াল করো, এই সুতা যখন তুমি লোমে চালাবা তখন কিন্তু এটার উপর টান পড়বে, কারণ শেড ফর্ম করবে, সুতার উপর টান পড়বে। ওই টানটা সবাই সহ্য করতে পারবে না। যার ব্রেকিং এক্সটেনশন 4%, সে তো 4% এক্সটেন্ড করার পরে ছিঁড়ে যায়। তো যার ব্রেকিং এক্সটেনশন ভালো 8%, 10%, সেই ফাইবারটাকে তুমি চাইলে ওখানে ইজিলি চালাতে পারবা, সুতা কম ছিঁড়বে। কারণ কি, এটা 10% পর্যন্ত ব্রেকিং এক্সটেন্ড মানে এক্সটেন্ড করে তারপরে ব্রেক করে। এই যে প্রপার্টিগুলো পড়ো, এগুলোর অ্যাপ্লিকেশন আছে, তোমরা তো ওই যে বুঝে বুঝে পড়লে ভালো, অ্যাপ্লিকেশন ছাড়া এগুলো তো এমনিতে পড়লে মনে থাকে না। তো এই হচ্ছে মানে স্ট্রেংথ সম্পর্কিত বেসিক ধারণাগুলো আর কি। হ্যাঁ, আর স্ট্রেন তো বুঝো, স্ট্রেই ইনিশিয়াল লেন্থ একই তো। জি স্যার। আর এটাই হচ্ছে মানে স্ট্রেন হচ্ছে ইলংগেশন বা ইনিশিয়াল লেন্থ। ব্রেক করতে গিয়ে কতটুকু ইলংগেশন করে সেটাই হচ্ছে ব্রেকিং এক্সটেনশন। ঠিক আছে, এটা থেকে এটা আসছে, বুঝছো না? এটা আসছে হচ্ছে এই যে এটা থেকে এটা আসছে। আর আমাদের উপরে যেটা দেখতেছো এই স্ট্রেস থেকে আসছে হচ্ছে এটা, মাস স্ট্রেস থেকে আসছে হচ্ছে এই টেনাসিটিটা। ঠিক আছে, অর্থাৎ মাস স্ট্রেস হচ্ছে নরমালি ফোর্স বাই লিনিয়ার ডেনসিটি, কিন্তু টেনাসিটি মানে হচ্ছে ব্রেকিং ফোর্স, মানে মাস স্ট্রেস এট ব্রেক করতে গেলে কত মাস স্ট্রেস লাগে। এখানেও সেম, স্ট্রেন মানে হচ্ছে ইলংগেশন বাই ইনিশিয়াল লেন্থ, আর ব্রেকিং এক্সটেনশন মানে হচ্ছে ব্রেক করতে গেলে কতটুকু ইলংগেশন হয় ইনিশিয়াল লেন্থের সাপেক্ষে পার্সেন্টেজ করলে। এটা এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের রাশি, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা ব্রেক করার জন্য দেখতে চাই, কারণ আমাদের দরকার হচ্ছে ব্রেকিং এক্সটেনশন কত কিংবা মাস স্ট্রেস বা টেনাসিটি কত, সেটা আমাদের হচ্ছে জানার বিষয়। তো মোটামুটি স্ট্রেংথের বেসিক ধারণাগুলো আজকে দিলাম। নেক্সট ক্লাসে আমরা তাহলে আজকে আগাইতে পারলাম না, নেক্সট ক্লাসে স্ট্রেংথ আমরা ফিজিক্যালি কিভাবে ল্যাবে মেজার করি, কি কি প্রিন্সিপাল এখানে ইউজ করা হয় সেটা দেখবো। পাশাপাশি আরেকটা বলছিলাম যে আজকে এই স্ট্রেংথ এবং এই মানে ফাইননেস কথা বলবো আর কি।
তো ওই দুইটা বিষয় আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ, মানে স্ট্রেংথ কিভাবে মেজার করা যেতে পারে